আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ সে তোমাকে ছেড়ে যাবে না ভাই। স্যার, আমি আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম। আপনি কি বলতে চান? আসলে স্যার, আমার ছেলের আকিকার অনুষ্ঠান আসছে, তাই আমার কিছু টাকার প্রয়োজন। যদি আপনি আমাকে সেই টাকা দিতেন, আমি খুব কৃতজ্ঞ থাকব। রফিক খুব শান্ত। তিনি একজন নম্র প্রকৃতির মানুষ এবং তার 7-8 বছরের চাকরির সময় তিনি তার বসের প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। সেই কারণেই রফিকের মুখ দেখে এবং সব কিছু শোনার পর বস বললেন, ঠিক আছে, তোমার কত টাকা লাগবে? আমার আসলে 50,000 টাকা দরকার স্যার, আমি শীঘ্রই ফিরিয়ে দেব। ঠিক আছে, কিন্তু আমার একটা সহজ শর্ত আছে। কি শর্ত স্যার? যদি আমি প্রতি মাসে আপনার বেতন থেকে কিছু টাকা কেটে নিই, তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন, আমি জানি, কারণ মাত্র 10,000 টাকায় পরিবার চালানো খুব কঠিন। তাই যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করেন, তাহলে আপনার বেতন থেকে কিছুই কাটা হবে না এবং আপনি ধীরে ধীরে 500 টাকা করে ঋণও পরিশোধ করতে পারবেন। ঠিক আছে স্যার। যদি তুমি এটা করো, তাহলে আমি আজ থেকেই 2 ঘন্টা ওভারটাইম কাজ শুরু করব। না না, আজকের জন্যই থাকুক। রফিক পরের দিন থেকে প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম করতে রাজি হল। সে প্রতিদিন রাত 8টা পর্যন্ত কাজ করত, কিন্তু আজ ঘড়িতে রাত 10টা বেজে গেছে। রফিক যখন তার কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করে ঘাটে পৌঁছল, তখন সে দেখতে পেল যাত্রী ভর্তি বড় লঞ্চটি ঘাট ছেড়ে এগিয়ে যাচ্ছে। রাতের শেষ ফেরিও চলে গেল। এখন কি হবে? আমি কিভাবে বাড়ি পৌঁছাব? এরপর রফিক চিন্তিত হয়ে পড়ল এবং এদিক ওদিক তাকাতে লাগল। হয়তো কোথাও একটা ছোট নৌকা ছিল, যদি সে এটি খুঁজে পায়, তা না হলে তাকে সারা রাত এভাবেই ঘাটে কাটাতে হবে। এসব ভাবতে ভাবতে তার চোখ পড়ল একটু দূরে নদীর তীরে, যেখানে পানিতে ভাসমান একটি নৌকার উপর। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার হৃদয় এক অজানা আনন্দে ভরে উঠল। সম্ভবত তার মন ইতিমধ্যেই মেনে নিয়েছিল যে এই নৌকা তাকে নদীর ওপারে নিয়ে যাবে। এই ভেবে রফিক মাঝির দিকে তাকিয়ে ডাকল, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি খুব কষ্টে আছি মাঝি ভাই, দয়া করে আমাকে সেখানে নিয়ে চলো। আজ আমার শেষ ফেরিটা মিস করেছি। ও মাঝি ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হয়তো নৌকায় কেউ নেই, মনে হচ্ছে নাবিক নদীর তীরে নৌকা নগর করে বাড়ি চলে গেছে। রাতের এই সময় কেন নাবিক থাকবে? হঠাৎ ঘন অন্ধকার থেকে একটি হাত সামনের দিকে এগিয়ে গেল এবং অজ্ঞাত ব্যক্তিটি রফিককে সমর্থন করে নৌকায় উঠতে সাহায্য করল। রফিকও সেই হাতটি শক্ত করে ধরে নৌকায় পা রাখল। রফিক নৌকায় বসে গভীর নিঃশ্বাস ফেলে বলল, হে আল্লাহ, অবশেষে আমি এই নৌকাকে খুঁজে পেলাম, না হলে আমাকে এই ফেরিঘাটে সারা রাত কাটাতে হতো। মাঝি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এত রাতে এখানে না থাকতেন, তাহলে আজ আমি বাড়ি ফিরতে পারতাম না। এখন পর্যন্ত রফিক মাথা নিচু করে কথা বলছিল, কিন্তু যখন সে সামনে তাকালো, তখন সে অবাক হয়ে দেখল শুধু সে নয়, নৌকায় সেই কালো ছাতার নিচে আরও 2 জন বসেছিল। হঠাৎ রফিক মাঝির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মাঝি ভাই, তুমি এত রাত পর্যন্ত নৌকায় কেন? মাঝি এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিলেন না। তিনি কেবল নৌকা চালানোয় ব্যস্ত ছিলেন, যেন তিনি রফিকের কথা শোনেননি। এটা দেখে রফিক এক অদ্ভুতভাবে ভয় পেতে শুরু করে। তার উপর প্রবল ঢেউ নৌকার তলায় আছড়ে পড়ছিল, যার ফলে নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করেছিল। রফিকের শরীর কাঁটা দিতে শুরু করল, মাথা ভারী লাগছিল, চোখের সামনে অন্ধকার ফুটে উঠতে শুরু করল। ক্লান্ত মুখে সে আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে নৌকার কাঠের উপর শুয়ে পড়ল। কালো মেঘের ভারী স্তরগুলো রক্তের মতো লাল ছিল। কালো মেঘগুলো লাল চাদরের উপর কুচকির মতো দেখাচ্ছিল। ফাল্গুনের আমাবস্যায় ঘেরা সেই অন্ধকার আকাশের নিচে দূর দূরান্তে ছড়িয়ে থাকা বিশাল গাছের কালো ছায়া দিগন্তকে গ্রাস করছিল।
চারিদিকে ঘন অন্ধকার ছিল এবং সেই অন্ধকার ঢেউয়ের মাঝে নৌকাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, একটা শীতল শব্দ করছিল। হঠাৎ প্রবল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি কেঁপে উঠল। রফিকের চোখে যে ঘুম এসেছিল তা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। সে ভয়ে চোখ মুছতে মুছতে দেখল নৌকার ছাউনির নিচে কেউ নেই। কিছুক্ষণ আগে সে যা দেখেছিল তা হলো কেবল একটা মায়া। ঠিক সেই মুহূর্তে তার চোখ নৌকার ধারে গেল। বংশাই নদীর উন্মত্ত ঢেউয়ের মাঝখান থেকে দুটি ভয়ঙ্কর হাত নৌকার পৃষ্ঠ ধরে উপরে তুলছে, আর তারপর একই গর্জন শব্দে মাঝি বলে উঠল, আস্তে আস্তে উপরে এসো। এটা কি রাতের এই সময় নদীর পানি থেকে কে উঠে আসছে? মাঝি ভাই, এসব কি হচ্ছে? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি নৌকায় চড়ো। নদীর অন্ধকার পানি থেকে একটি জীবন্ত মেয়ে হেসে হেসে নৌকার দিকে এলো। এটা এত অদ্ভুত ছিল যে সে পানি থেকে বেরিয়ে এসেছিল, তার সারা শরীরে এক ফোঁটাও পানি ছিল না। সে কিছুটা রাগান্বিত স্বরে বলল, আজ বাবা, তুমি এত দেরি করলে কেন? তুমি কি জানো না যে আমি খুব ক্ষুধার্ত? রাগ করিস না মা আমার, এই বৃদ্ধ বাবার উপর রাগ করিস না। দেখ, আমি তোর জন্য খাবার এনেছি, এখন শান্তিতে যত ইচ্ছে খাবার খা। আজ আমি তোর জন্য একটা ছেলে ধরে এনেছি। এই কথা শোনা মাত্রই রফিকের শরীর ভয়ে কেঁপে উঠল, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে সে কঠোর স্বরে ধমক দিল। সে বলল, মাঝি, তুমি কি বলছো এসব? এত রাতে নদীর মাঝখানে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ওই মেয়েটা কে? সে কে? তুমি আমাকে এখানে ধরে এনেছো, তার জন্য সে আমাকে খেয়ে ফেলবে? তুমি এত রাতে আমাকে হুমকি দিয়ে টাকা পাবে, এটাই না? হ্যাঁ, আমি এই সব হতে দেব না। আমি এত বোকা নই। তোমার এই সব দেখে আমি ভয় পাবো। আমার কাছে থাকা টাকাগুলো আমি তোমাকে দেব না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, চোর! রফিক তার কথা শেষ করার আগেই মেয়েটি তার দিকে হিংস্রভাবে এগিয়ে গেল এবং তার গলা চেপে ধরল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ সে তোমাকে ছেড়ে যাবে না ভাই। আজ সে খুব ক্ষুধার্ত। আমি কয়েকদিন ধরে তাকে কিছু খেতে দিতে পারিনি, তাই আজ আমি মাংসের ব্যবস্থা করেছি যাতে মেয়েটি শান্তিতে খেতে পারে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বৌমা, বৌমা, ছেলেটা বাড়ি এসেছে? না মা, সে এখনো ফিরে আসেনি। কি হয়েছে আমি বুঝতে পারছি না। এতক্ষণে তো তার ফিরে আসা উচিত ছিল। হায় আল্লাহ, এত দেরি হয়ে গেছে, ওর যেন কোনো দুর্ঘটনা না হয় আল্লাহ। আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দাও আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো। পরের দিন গ্রামবাসীরা সকলেই ফেরিঘাটে গিয়ে দেখে রফিকের মরদেহ নদীর পানিতে ভেসে আছে। লাশ দেখে মনে হচ্ছে যে কেউ তাকে যেন বাজেভাবে ঘাড় মটকে দিয়েছে। তার পুরো শরীর রক্তশূন্য অবস্থায় সাদা হয়ে গিয়েছে। তাই বাচ্চারা কখনোই রাতের বেলা নদীর ঘাটে বা পুকুর পাড়ে যেও না, এমনটা তোমার সাথেও হতে পারে।